মোহাম্মদ বাজারের দিকে নজর রাখবো, কারণ অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলকে এবার গ্রেফতার করলো পুলিশ। তার বাড়িতে টানা যে ম্যারাথন তল্লাশি পুলিশ চালাচ্ছিল সেটা শেষ হয়েছে। আর জানানো হচ্ছে 28,50,00,000 টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 15 কেজি সোনা। সিল করে দেওয়া হয়েছে বাড়ি। ট্রাঙ্কে ভরে বাজেয়াপ্ত টাকা সোনা পুলিশ নিয়ে যায়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে আলমারি, যার ভেতরে টাকা সাজানো ছিল। অনুব্রত ঘনিষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয়েছে। ম্যারাথন তল্লাশি চলে। আজ তাকে গ্রেফতার বলা হয়েছে। দেউচার মোহাম্মদ বাজার থেকে যে ছবি আপনারা দেখছিলেন, বাহিনী আর পুলিশ মোতায়েন করা হয়েছিল পুরো এলাকায়। ট্রাঙ্কে করে 6টা ট্রাঙ্ক নিয়ে যায় পুলিশ। টাকা গোনার মেশিন ছিল। তারপর এই পুরো তল্লাশি শেষের পর জানানো হয়েছে 28.5 কোটি টাকা নগদ সেটা পাওয়া গিয়েছে, আর 15 কেজি সোনা পাওয়া গিয়েছে। গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একটার পর একটা সেই ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। পিজন ভ্যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে দীর্ঘ কয়েক ঘন্টা, প্রায় বলা যেতে পারে 25 থেকে 26 ঘন্টা যে তল্লাশি চালানো হয়েছিল, সেই তল্লাশি হওয়া যে 28 লক্ষ, প্রায় 28.5 লক্ষ টাকা এবং সেই সোনা যে ট্রাঙ্ক, 6টি ট্রাঙ্ক এখানে আনা হয়েছিল, সেই ট্রাঙ্কগুলিকে এই মুহূর্তে এখান থেকে বের করা হচ্ছে। একে একে সেগুলিকে বের করা হবে। একটি বের করা হলো পুলিশ সূত্রে, পুলিশের সাহায্য নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে। এইভাবে 6টি পরপর 6টি সেই সমস্ত এইগুলিকে এখানে আনা হবে এবং সেই পিজন ভ্যান রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেই পিজন ভ্যানের মধ্যে সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সিউড়িতে বীরভূম জেলার যে ট্রেজারি অফিস রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই সেই সমস্ত এর পরবর্তী কী পদক্ষেপ হবে সেখান থেকেই সেগুলিকে যা পদক্ষেপ নেওয়ার জেলা প্রশাসন সে কী পদক্ষেপ নেবে। তবে আপাতত মোহাম্মদ বাজার থেকে সোজা সেইগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে বীরভূমের সিউড়িতে। 2 নাম্বার এলো, এরপর কিন্তু 3 নাম্বার, এইভাবে পরপর 6টি যে ট্রাঙ্ক সেইগুলিকে এখানে আনা হবে। আরও একটিকে আনা হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। সিল করার পর কিন্তু সেইগুলিকে আনা হচ্ছে। ওপরে গালা দিয়ে সিল মারা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ওপরে, এবং সাথে সাথে তালা মারা হয়েছে। এই তালা মারার পর একেবারে সিল করার পর বাজেয়াপ্ত করা হয়েছে এই সমস্ত টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে, এবং সেইগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একে একে। 3 নম্বর, এটা 28,50,00,000 টাকা। এই ধরনের একটা প্রত্যন্ত গ্রাম দেউচা, সেই দেউচা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাড়িতে যে 28,50,00,000 টাকা 15 কেজি সোনা মজুত করা ছিল, সেটা মেনেই নিতে পারছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। ছোট একটা বাক্স এই মুহূর্তে নিয়ে আসে, সেটাকেও বাক্সবন্দি করে নিয়ে আসে সম্ভবত সোনা, সম্ভবত 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, সেই সোনার বাক্সটাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হলো। সোনা ভর্তি বাক্সটাকে নিয়ে আসা হলো। সম্ভবত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল সেটাকে এই মুহূর্তে পিজন ভ্যানের মধ্যে তোলা হলো। আরও একটি আনা হলো, সেটাকেও তোলা হচ্ছে পিজন ভ্যানে এবং রীতিমতো 5 জন পুলিশ কর্মী তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এই যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেগুলিকে তুলতে, কারণ পুরোপুরি টাকাতে ভর্তি রয়েছে। আরও একটি আনা হচ্ছে, অর্থাৎ 5টি পরপর ট্রাঙ্ক এখানে আনা হলো। এরপর কিন্তু 6 নম্বরটা সোনা ভর্তি আরও একটা বাক্স, সোনা ভর্তি আরও একটা ছোট বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে। সোনা ভর্তি আরও একটা বাক্স, সেটাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ যে 15 কেজি সোনা সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে এবং যে টাকা সেটাকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর সাথেও ব্যাগ উদ্ধার হচ্ছে, যেই ব্যাগের মধ্যে বাড়িতে আলমারি ভর্তি করে রাখা হয়েছিল এই যে 28,50,00,000 টাকাকে, সেই ব্যাগগুলিকেও এখান থেকে উদ্ধার করা হলো। সাথে সাথে 6 নম্বর যে ট্রাঙ্ক সেটাকেও কিন্তু এখান থেকে রিকভার করা হলো এবং সেটাকেও বের করা হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, সেটাকেও তোলা হচ্ছে। 15 কেজি যে সোনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিজন ভ্যানের মধ্যে সেটাকে ভরে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশের নিরাপত্তা সহকারে এটাকে কিন্তু বীরভূমের সিউড়িতে পাঠানো হবে।
ইনি জাতীয় একটা বাড়ি আছে মিনার মন্ডল, ওনার বাড়ি থেকে শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে এমনিতে ওনার কাছে যে ইনক্লুডিং এভিডেন্স তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে তারপরে আপনি তো প্রথম থেকেই ছিলেন। বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চেস যেটা পাওয়া গেছে সেটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেন্সিটিভ আছে তার জন্য বাড়ি সিল করা। দুজন মহিলা ছিল, তারা কারা? মহিলা যেতে তা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এসেছে। উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলে, তো প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসগুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছে। ধৃত মিনার মণ্ডল তার স্ত্রী বলছেন যে তার ভাইয়ের মানে মিনার মণ্ডলের শ্যালক টুলু মণ্ডল সেই এই টাকাগুলো বাড়িতে রেখে গিয়েছে। এবার শুনুন তার বক্তব্য। বাড়িতে এত টাকা কোথায় থেকে এলো? এত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? কবে থেকে থাকবে বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে। কে বলেছিল? টুলু মন্ডল কিছু কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল ব্যাগগুলো? এক বছর আগে উনি মাঝে মধ্যে আসছেন। এই আলমারির চাবিও তো আমরা ছিল না। মন্ডল কি বলেছিল? না ছিল না। মন্ডল কি বলেছিল? না টুলু ছিল মন্ডল না। কি বলেছিল? চাবি কার কাছে থাকতো? এই চাবি কার কাছে থাকতো? আমার কাছে কিছু কাগজপত্র আছে আলমারিতে। এটাই বলেছিল, ভয়ের কিছু নেই, সেটা বলেছিল। মানে কখনো খুলেও আপনারা দেখেন না কিছু দেখিনি, ওরা তো ভেঙে বের করেছে। হ্যাঁ, ভেঙে বের করেছে। না টুলু মণ্ডল কি আসতেন যখন এগুলো রাখতে আসলো তখন টুলু মণ্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য, না লোক পাঠিয়েছিল? লোক পাঠায়নি, এসেছে। ও এসেছিল কিসে করে নিয়ে এসেছিল? লরি টরিতে নাকি একদিনে এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? দিদি কোথায় যাচ্ছেন এখন? যাবেন কোথায়? হ্যাঁ, আত্মীয়দের বাড়ি। ছেলেকে নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, গাড়ি দিলাম, আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন। হ্যাঁ হ্যাঁ। পুলিশ সূত্রের খবর এই টুলু মণ্ডল হচ্ছে এই পুরো সিন্ডিকেটের মাথা, যেখানে পাথর খাদান যেগুলো সরকারি রাজস্বর আওতায় আছে সেই সমস্ত জায়গাগুলোয় বেপথে অর্থাৎ বেআইনিভাবে সেই রাজস্ব সরকারের ঘরে না গিয়ে এই ব্যক্তিগত খাতে জমা পড়তো। এবং কি বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ উঠেছে যে স্থানীয় রাজনৈতিক নেতাদের এখানে মদত ছিল। এই সিন্ডিকেটটা চালাতো এই টুলু মণ্ডল। এই টুলু মণ্ডলের শ্যালক হচ্ছে এই মিনার মণ্ডল। আর এখান থেকেই এবার টুলু মণ্ডলের খোঁজ শুরু হয়েছে যে টুলু মণ্ডল কে। সামান্য একটা ছবি আপনাদের বারবার আমরা দেখিয়েছি। টুলু মণ্ডলের প্রতিপত্তিটা কিরকম ছিল, তার মেয়ের বিয়েতে 100 কোটি টাকা খরচ করা হয়েছিল এবং বড় বড় সেলিব্রিটিরা এসেছিলেন, নাচ গান করেছিলেন। এই 100 কোটি টাকা জেলার একজন ব্যবসায়ী ব্যবহার করেছেন বা খরচ করেছেন, তাহলে আন্দাজ করুন যে তার প্রতিপত্তি কতটা ছিল। আর সেখানে রাজনৈতিক প্রভাবও যে ছিল সেটাও অনেকে বলছেন এটা খুব আলোর মতো স্পষ্ট। এবার টুলু মণ্ডলের খোঁজ খবর, সে কোথায় থাকে, কি করে, তার বাড়ি কিরকম, সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করছি। সুজয় আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই টুলু মণ্ডলের বাড়ির সামনে থেকেই। সুজয়, খুব স্বাভাবিক প্রশ্ন, যার মেয়ের বিয়েতে 100 কোটি টাকা খরচ হয়েছে তার তো আলিশান একটা বাড়ি হওয়ার কথা। দ্বিতীয়ত এই টুলু মণ্ডল এখন কোথায়, তার শ্যালক তো ধরা পড়েছে। দর্শকদের এবার যেটা দেখাবো, যে ছবিটা দেখাবো, এই বীরভূম সিউড়িতেও রাস্তার ধারে যে এরকম একটা রিসর্ট হতে পারে সেটা কিন্তু বহু মানুষের জানা ছিল না। আসলে এটা রিসর্ট নয়, এটাই টুলু মণ্ডলের বাড়ি, বিলাসবহুল বাড়ি। ডালিলা ভবন বাড়ির সামনে লেখা রয়েছে, সুভাষপল্লী সিউড়ি। আমার সহকর্মী অরিত বসুকে বলবো একটু ছবিটা, বাড়ির ভেতরের ছবিটা আমরা যদি দেখাই, বাড়ির ভেতরে যদি আমরা নজর রাখি দেখতে পাবো সুসজ্জিত একটা 4তলা বাড়ি, যেটা যে কোনো রিসর্টকে 10 গোল দেওয়ার ক্ষমতা রাখে। সামনে রয়েছে একটা বাগান, সুসজ্জিত বাগান, এবং বাগান মেনটেন করার জন্য সবসময় লোক রয়েছে। একটা বড় গ্যারাজ রয়েছে, যে গ্যারাজটা ছবিটাও দেখানোর চেষ্টা করব, যদিও গ্যারাজে এই মুহূর্তে গেট বন্ধ করা রয়েছে, তবে যা দেখে বোঝা যাচ্ছে অন্তত 2টো বিলাসবহুল গাড়ি থাকতে পারে, এবং এই মুহূর্তে একটা এসইউভি গাড়িও রয়েছে বাড়ির সামনে। বাড়ির ভেতরটা আমরা যদি দেখি সেটাও কিন্তু যে কোনো রিসর্টকে, 5 তারা রিসর্টকেও হার মানাবে। আমরা টুলু মণ্ডলের খোঁজেই এসেছিলাম এই বাড়িতে, টুলু মণ্ডলের খোঁজ আমরা পাইনি। পুলিশও টুলু মণ্ডলকে খুঁজছে, কিন্তু তার কেয়ারটেকার অনেকবার কলিং বেল বাজানোর পর কেয়ারটেকার বাড়িতে বেরিয়ে এসে জানান যে টুলু মণ্ডল কোথায় তিনি বলতে পারবে না।
এবার যদি সহকর্মী অরিত বসুকে একটু বলবো সামনের গেটের ছবিটা দেখানোর জন্য। সামনের গেটেই মোট 5টি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং এই যে গেট, এই গেটের একটা বৈশিষ্ট্য রয়েছে, এই যে লোহার গেট, এর ঠিক পার্শ্বস্থ অপর একটা ছোট গেট রয়েছে। এই গেটের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এই গেটটা কিন্তু ঠেলে খোলা হয় না, এই গেটটা ভেতর থেকে সুইচের মাধ্যমে খোলা হয়, যেটা খোলার জন্য সবসময়ের জন্য একজন কর্মী থাকেন, যে টুলু মণ্ডল বা তার পরিবারের সদস্যরা কখন আসবে সঙ্গে সঙ্গে সেই গেট খোলা হবে। আমি সিসিটিভি ক্যামেরার ছবি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সিসিটিভি ক্যামেরা, মোট 5টি সিসিটিভি ক্যামেরা সামনেই রয়েছে এবং বাড়ির যা রক্ষণাবেক্ষণ যে এখনও যে অবস্থা রয়েছে, যদি টুলু মণ্ডল গত কয়েক মাস ধরে বেপাত্তা বলে দাবি করা হচ্ছে, তাতেও স্পষ্ট যে বাড়িতে সবসময় নজরদারি বা বাড়ির দেখভাল করার জন্য একজন কেয়ারটেকার সবসময় থাকেন। বাড়ির সামনে রয়েছে ব্যালকনি, সুসজ্জিত ব্যালকনি, এবং বাড়ির বাইরে থেকে যা বোঝা যাচ্ছে ইন্টেরিয়ার অর্থাৎ বাড়ির ভেতরের কাজ কিন্তু যথেষ্টই দামি জিনিসপত্র দিয়ে বাড়ির ইন্টেরিয়ারের কাজও করা হয়েছে। বাড়ির ভেতর এখনও ঝকঝকে পরিষ্কার, অর্থাৎ টুলু মণ্ডল না থাকলেও তার বাড়ির যাতে কোনো রকম সমস্যা না হয় সেটাও দেখার। এবং বাড়ির উপরে বাগান, বাড়ির এই যে গাড়ির গ্যারাজ, আমার সহকর্মী অরিত বসুকে একটু বলবো দেখানোর জন্য, এই গ্যারাজের উপরে বাগান রয়েছে। এই বাগান, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, এই বাগান মেনটেন করতেন টুলু মণ্ডলই, তার কারণ গাছের দিকে তার বিশেষ নজর ছিল এবং সেগুলো তিনি কিন্তু এই বাগান মেনটেন নিজে হাতেই করতেন। এই বাড়ির ছবিটা একটু যদি সামনে আমরা দেখাই, যে এই সেই গেট, আমি যেমনটা বলছিলাম যে এই গেট কিন্তু হাত দিয়ে ঠেলে খোলা হয় না, ভেতর থেকে সুইচ আছে, সুইচের মাধ্যমে গেট খোলে। যখন কোনো গাড়ি আসে এই সিসিটিভি ক্যামেরায় দেখে নেওয়া হয়, ভেতরে কেয়ারটেকার যিনি থাকেন দেখে নেন যে পরিচিত কেউ কিনা বা এই বাড়ির গাড়ি কিনা, তারপর ভেতর থেকে সুইচ দিলে এই গেটটা পুরোটা সরে যায় এবং তারপরে গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আবার সুইচ চাপলে এই গেট বন্ধ হয়ে যায়। ঠিক যেমনটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখেছি, ঠিক যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা যায় যে ঠেলে রিমোটের মাধ্যমে গেট খোলা হয়। ফলে এই টুলু মণ্ডলের প্রভাব প্রতিপত্তি এই বাড়ি দেখেই অন্তত স্পষ্ট যে, এবং এই পাথর খাদানে তার যে সিন্ডিকেট চলতো, গোটা বীরভূম জেলা এই পাথর খাদানে অবৈধ সিন্ডিকেট চালাতেন এই টুলু মণ্ডল। সরকারি যে নথি, অর্থাৎ যে চালান থাকে, পাথর খনি থেকে যখন পাথর লরিতে করে উঠে আসে, ট্রাকে করে উঠে আসে, একটি চালান দেখাতে হয়। টুলু মণ্ডলরা কী করতেন, টুলু মণ্ডল সরকারের চোখে বুড়ো আঙুল দেখিয়ে বা শাসক দল তৃণমূলের হাত তার মাথায় থাকাতে সে একদম অবিকল সরকারি যে চালান, সেই চালান নেনের মতো দেখতে নিজে চালান তৈরি করেছিলেন। টুলু মণ্ডলের সিন্ডিকেটে যে লরিগুলি যাবে, সেই লরিগুলি যখন ক্রস করবে টোল হয়ে, সেই টোলে ওই কাগজ দেখালেই মিলতো ছাড়, এবং গোটা যাত্রাপথ অর্থাৎ যেখানে পাথরগুলি যাবে সেখানে ওই অবৈধ চালান দেখালেও অনুমতি মিলতো ট্রাক যাতায়াতের ক্ষেত্রে। পুলিশ বা কেউ কখনোই আটকায়নি। সম্পূর্ণটাই শাসক দলের অর্থাৎ তৃণমূলের আমলে তার এই ফুলে ফেঁপে ওঠা। এবং এই টুলু মণ্ডল একসময় কিন্তু এই পাথর খাদানের শ্রমিক ছিলেন। সেখান থেকে 2010 সালে সে প্রথমে নিজে একটি ট্রাক কেনে, তার পরবর্তীতে তার ব্যবসা ক্রমশ ফুলে ওঠে এবং পরবর্তীতে যেটা বীরভূম জেলার রাজনীতিতে জানা যায় যে অনুব্রত মণ্ডলের হাত তার মাথায় থাকাতেই তার এই ফুলে ফেঁপে ওঠা, তার এই প্রভাব প্রতিপত্তি। যেমনটা তুমি বলছিলে যে তার মেয়ের বিয়েতে 100 কোটি টাকার উপরে খরচ হয়েছে, সুতরাং তার আয়, অবৈধ আয় কত টাকা হলে এই বিরাট সাম্রাজ্যের সে মালিক হতে পারে। এই মুহূর্তে গতকাল অর্থাৎ পুলিশ যে 28 কোটি 50 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে এবং প্রচুর সোনা মিলেছে, সেটা টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে। পুলিশ জানাচ্ছে যে ওই টাকাটি সম্পূর্ণটাই টুলু মণ্ডলের। টুলু মণ্ডলের খোঁজ পাওয়া যায়নি, যার বাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হবে। এবং টুলু মণ্ডলের খোঁজে বীরভূম জেলা পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ভিন রাজ্যেও তল্লাশি চালাচ্ছে, কিন্তু টুলু মণ্ডল কোথায় তা এখনো স্পষ্ট নয়। বেশ কয়েক মাস ধরেই সে বেপাত্তা। এবার টুলু মণ্ডল কি জালে আসবে? আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজয় সরাসরি এই টুলু মণ্ডলের এক বিশাল আলিশান বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছে। আরও একবার একটু ছবি আর কত অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা রয়েছে, সুজয় আরও একবার যদি তুমি দেখাও। দেখো, যেমনটা বলছিলাম যে বীরভূম শিউড়িতে এই বাংলো বাড়ি বা রিসর্ট কিন্তু দেখলে যারা সাধারণ পথ চলতি মানুষ, যারা এই জেলার নয়, তারা কিন্তু যে কেউ ভাববে যে এটা একটা বাংলো বাড়ি ভাড়া দেওয়া হয় বা রিসর্ট হিসেবে ব্যবহার করা হয়। এটা সম্পূর্ণভাবেই টুলু মণ্ডলের নিজস্ব বাসভবন এবং গত কয়েক মাস আগেও টুলু মণ্ডল এই বাড়িতেই থাকতেন। কিন্তু যবে থেকে রাজ্যে পালাবদল হয়েছে, বিজেপি সরকার ক্ষমতা এসছে, যখন থেকে প্রশাসনের কড়া নজর এই টুলু মণ্ডলের অবৈধ কারবারের উপর পড়েছে, তখন থেকে টুলু মণ্ডল সম্পূর্ণভাবে বেপাত্তা। যেমনটা বলছিলাম যে সিসিটিভি ক্যামেরা যদি দেখো, সর্বত্র বাড়ির সামনে থেকে কেউ হেঁটে যাক
বা কোনো গাড়ি এসে দাঁড়ুক বা কোনো বাইরের কেউ আসলে এই সিসিটিভিতে নজর রাখার জন্য সবসময়ের জন্য একজন কর্মী, তার যে গ্যারাজ রয়েছে, গ্যারাজের ছাদের ছবিটা দেখাচ্ছে আমার সহকর্মী অরিত বসু, গ্যারাজের ভেতরে তার এক কর্মী কিন্তু সবসময় নজরদারি রাখতেন। তার পাশাপাশি গেটের ছবিটা দেখালাম যে টুলু মণ্ডল যখন তার গাড়িতে করে এই গেট থেকে প্রবেশ করতেন, এই গেট থেকে যখন প্রবেশ করতেন, সেখানে যখন তিনি এসে পৌঁছতেন, সেই পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই গেট সুইচের মাধ্যমে খুলে দেওয়া হতো। সিসিটিভিতে, এই যে সিসিটিভি রয়েছে, এই সিসিটিভিতে ভেতরে কেয়ারটেকার দেখে নিতেন যে কে এসছে, বাইরের কেউ হলে কোনোভাবেই গেট খুলবে না। এই বাড়ির পরিচিত টুলু মণ্ডল বা তার পরিবারের সদস্যরা গাড়িতে করে এলে ভেতর থেকে সুইচ দেওয়া হতো এবং এই গেটটি সম্পূর্ণভাবে খুলে যেত। যেমনটা তোমায় বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে ধরনের গেট থাকে, সেই গেট রয়েছে টুলু মণ্ডলের বাড়িতে। বাইরের কেউ এলে ভেতরের গেটে কলিং বেল চাপতে হবে, কলিং বেল চাপলে ভেতরের যে কেয়ারটেকার রয়েছে তিনি সিসিটিভিতে দেখে নেবেন কে রয়েছেন। পরিচিত কেউ এলে এসে পাশের একটা ছোট দরজা আছে হেঁটে ঢোকার জন্য, আমরা যে ছবিটা একটু আগে দেখাচ্ছিলাম, আমার সহকর্মী অরিত বসুকে বলবো একটু দেখানোর জন্য, আমরা যে ছবিটা একটু আগে দেখাচ্ছিলাম, গাড়িতে ছাড়া বাড়ির যারা মেনটেনেন্স বা অন্য কাজের সঙ্গে যুক্ত তারা এলে এই কলিং বেলটি চাপলে, এই কলিং বেলটি প্রেস করার পর ভেতরে কেয়ারটেকার সিসিটিভিতে দেখে নেন কে রয়েছে, তারপরে এই গেটটি খুলে দেওয়া হয়। আমরাও আজকে সকালে এসেছিলাম টুলু মণ্ডলের খোঁজে, এই কলিং বেলে আমরা বারবার প্রেস করি, কেয়ারটেকার এসে জানান টুলু মণ্ডল বাড়িতে নেই। অরিত বসু সহকর্মীকে বলবো একটু যদি আমরা আবার উপর থেকে একটু দেখানোর চেষ্টা করতে পারি, এই বিলাসবহুল বাংলো বাড়ির ছবিটা যদি আরেকবার দেখানো যায়। 4তলা বাড়ি, বাড়ির সামনে দেখতে পাবে 3টি তলেই রয়েছে কিন্তু একটা ব্যালকনি, খোলা ব্যালকনি রয়েছে। প্রত্যেকটা খোলা ব্যালকনির সঙ্গে কাঁচের দরজা জানলাগুলি রয়েছে, 3টি ফ্লোরেই কাঁচের জানলা রয়েছে এবং নিচের যে গেট, সেই গেটটি দেখো এই মুহূর্তে সংবাদ মাধ্যম এসে যাওয়ার ফলে বাড়ির যে গেট, সেই গেটটি কিছুটা বন্ধ করে দেওয়া হলো, কাঠের দরজা বোঝা যাচ্ছে। এবং বাড়ির সামনে যে বাগান, সেই বাগানটা সবসময় মেনটেন করার জন্য লোক রয়েছে এবং গ্যারাজের উপরে তার যে বাগান বাড়ি, তার যে বাগান ছিল, সেই বাগান দেখভাল করতেন কে? সেই বাগান টুলু মণ্ডল নিজে অবসর সময় দেখভাল করতেন। এই বীরভূম জেলার পাথর বাড়ির চার নজরদারির ব্যবস্থাপনা কতটা প্রভাব প্রতিপত্তি থাকলে পরে মানুষ এই ব্যবস্থা করতে পারে এবং তার সঙ্গে কতটা সুরক্ষার প্রয়োজন হলে তার নজরদারি, কে ঢুকছে, কে আসছে, কে চারপাশে ঘুরছে, এই পুরোটা নজরদারির প্রয়োজন হলে এই ব্যবস্থার প্রয়োজন হতে পারে। এই ছবি সরাসরি দেখছিলেন টুলু মণ্ডলের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি ছিলেন। মণ্ডলের চেলা তো এরকমই হবে না, 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা, কেন গরিব বোঝা যাচ্ছে। ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর, বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। কেন আসতো না, সব সেটিং হয়ে যেত। সেজন্য যেখানে প্রাকৃতিক কয়লা, বালি থেকে আরম্ভ করে তার ট্রান্সপোর্টের ট্যাক্স থেকে আরম্ভ করে সব লুট হতো, সব জায়গায় সেটিং করে রেখেছিল। সেগুলো যেই বন্ধ হয়েছে, সরকারের ঘরে আসতে আরম্ভ হচ্ছে টাকা। এখানে কিছুই টাকা আসতো না, দিল্লির টাকা আসতো, সেটাও লুট হয়ে যেত। সেজন্য উন্নয়ন থেকে অনেক দূরে ছিল পশ্চিমবঙ্গ। বীরভূম ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল। বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করতো। তো টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। এটা 20 কোটি, 25 কোটি, 30 কোটি, এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। নতুন রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এরকম আনঅ্যাকাউন্টেড ফর মানি, হুইচ ইজ ডেফিনেটলি ইলিগাল মানি, সেটাকে তারা রিকভার করেছেন, তার জন্য রাজ্য পুলিশ বা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দেব। এবং আমরা আশা করব যে এর পিছনে কারা আছেন, পুরো রুটটা এবং এর সঙ্গে কারা কানেক্টেড আছেন, কাদের ব্লেসিংস এনজয় করতেন লোকগুলো, প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখা হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। উই হ্যাভ নাথিং টু ডিফেন্ড, নোবডি টু ডিফেন্ড।
আমরা পরিষ্কার বলছি যে বা যারা হুসএভার হি অর শি ইজ যদি কেউ যুক্ত থাকেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, আমরা ওয়েলকাম করব।